ফ্যাসিবাদের দীর্ঘ সময় উত্থান পর্ব থেকে শুরু করে চূড়ান্ত পরিণতি পর্ব পর্যন্ত প্রত্যেকটা সময়ের সাথে আমরা যারা প্রত্যক্ষভাবে একে লক্ষ্য করেছি, পর্যালোচনা করেছি এবং সমালোচনা করার চেষ্টা করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমরা সবসময় লক্ষ্য করেছি উৎপত্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষিতে এই শিকারী সাংবাদিকতা কিভাবে এসছে। আমরা নিশ্চয়ই মনে থাকবার কথা, সেটা হচ্ছে 2007 সালে যখন তখনকার দিনের তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রথমবার এই শিকারী সাংবাদিকতার যে বৈশিষ্ট্যের কথা প্রফেসর মামুন বলছিলেন, তার কিছুটা বৈশিষ্ট্যের আমরা অবলোকন করি, সেই সময়টাতে করতে শুরু করি। সেই সরকার চলে গেল, আমরা মনে করলাম সেই ধরনের সাংবাদিকতা বোধহয় সেখানে ইতি হয়েছে। তারপর আমরা প্রথমবার মতো খুব ন্যাক্কারজনকভাবে এই শিকারী সাংবাদিকতার যে উদাহরণ বাংলাদেশে দেখলাম, সেটা হলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। অত্যন্ত সজ্জন একজন মানুষ, তাকে তার বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়া হলো এবং সেই সময়ে গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকগণ সম্মিলিতভাবে অর্কেস্ট্রেটেড ওয়েতে এক ধরনের সাংবাদিকতার প্রচলন যখন সেখানে শুরু করলেন, মানুষের চরিত্র হনন করার যে উদাহরণ সৃষ্টি করলেন, সেই ন্যাক্কারজনক উদাহরণই আমার কাছে মনে হয় সেই ফ্যাসিবাদের উত্থান পর্বের সবচেয়ে ন্যাক্কারজনক শিকারী সাংবাদিকতার উদাহরণ। তারপর বিভিন্ন সময়ে এই সাংবাদিকতা আস্তে 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 সামনের দিকে গিয়েছে এবং এক সময় আজকের যে পর্যায়ে, আমি আজকের পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি কদিন আগে যে পর্যায়টা আমরা পার হয়ে আসলাম, সে পর্যায়টা চূড়ান্তভাবে আমরা লক্ষ্য করলাম। আমি আমার বক্তব্য খুব বেশি আসলে বলতে চাই না। আমার নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা হয়েছে, আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটু বলতে চাই, আশা করি আপনারা অধৈর্য হবেন না। ইট ওয়াজ 2018। তখন এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন বলে একটা আন্দোলন শুরু হয়েছিল। ইট ওয়াজ 2018 এপ্রিল মে, এই সময়টা খুব স্বাভাবিক। কোটা সংস্কার আন্দোলন যখন হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে, উত্তাল থাকে। আমরা আমাদের বন্ধু বান্ধবরা সবাই তখন ছাত্রছাত্রীদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আমরা শিক্ষকরা শুধু নিজেদের মধ্যে এই আলোচনাটাই করছিলাম। ওকে, তাদের দাবি ন্যায্য, এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো এবং তাদেরকে কিভাবে ভিন্নভাবে সহযোগিতা করা যায়, এই বিষয়গুলো শুধুমাত্র খুব নাই বইতে নিজেদের মধ্যে শুধু আলোচনা করেছি, এর অতিরিক্ত কোনো কিছু নয়। ঠিক ওই সময়টাতে একদিন সন্ধ্যায় আমি আমার একটা পারিবারিক অনুষ্ঠানে এক আত্মীয়ের বাসায় গিয়েছি। সে সময় রিসিভ এ ফোন কল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের সেকেন্ড পার্সন বাইরে থেকে তিনি আমাকে একটা কল করেছেন, জাস্ট নাইভলি জানতে চেয়েছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনটা হচ্ছে এই সম্পর্কে আপনারা কি ভাবছেন। আই ওয়াজ জাস্ট সেইং যে এটি তাদের দাবিটা হচ্ছে ন্যায্য, ন্যায়সঙ্গত এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের এটাকে সাপোর্ট করা প্রয়োজন। দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন, নাথিং মোর নাথিং লেস। ওকে, আমি ভুলেও গেছি যে এরকম একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে আমি চলে আসলাম। পরের দিন সন্ধ্যায়, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি একটা ফোন কল পেলাম একজন সাংবাদিকের, টেলিভিশন সাংবাদিকের। তিনি আমাকে বললেন যে স্যার, আপনি যে এই কনভারসেশনটা হয়েছে, ইজ ইট রিয়েলি ইউ? আমি বলছি কোন কনভারসেশন? বলছি এরকম একটা কনভারসেশন টেলিভিশনে দেখানো হচ্ছে, আপনি কি সঠিক সেই ব্যক্তি? আমি খুব আশ্চর্য হলাম, হোয়াট ইজ দিস? আমি বললাম যে কি ধরনের, আমাকে কন্টেন্টটা বলেন। তখন তিনি কন্টেন্টটা আমাকে বললেন যে এরকম তারেক রহমান সাহেবের সাথে আপনার একটা ডিসকাশন হয়েছে এরকম। ইয়েস, আমি তো তাই, আমি তো এরকম ডিসকাশন করেছি, ওনার সাথে এরকম কথা হয়েছে, বাট সেটা আপনি জানলেন কি করে? তিনি আমাকে বললেন যে আপনি নিজে একটু টেলিভিশনটা খুলেন। আমি টেলিভিশন খুললাম, দেখি অলমোস্ট সব টেলিভিশনে লিড নিউজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তারেক রহমানের সাথে টেলিফোনে আলোচনা করেছেন এবং সেটাই দেখানো হচ্ছে এবং এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে এর চেয়ে বড় ক্রাইম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পক্ষে বোধহয় আর করা সম্ভব নয়। এরকম ভাবে ঠিক উপস্থাপনা রিলেট করা হচ্ছে কিভাবে? তখন কোটা বিরোধী আন্দোলন চলছে, এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য, সরকার পতন করার জন্য লন্ডন থেকে টাকা পয়সা খরচ করা হচ্ছে এবং একটা চ্যানেল করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মধ্য দিয়ে। দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্রোচ।
আমি একটা টেলিভিশন দেখলাম, সুইচ করে আরেকটাতে গেলাম, সুইচ করে তার পরটাতে গেলাম, অলমোস্ট এভরি টেলিভিশন, একটা দুইটা ছাড়া, আমার যদ্দূর মনে পড়ে একটা দুইটা ছাড়া প্রায় প্রত্যেকটা টেলিভিশনের অবস্থা। এই ঘটনা যেদিন ঘটে তার 2 দিন পর আমার একমাত্র কন্যার ও লেভেল পরীক্ষা। বুঝতে পারেন বাসায় আমার মানসিক অবস্থাটা কি। আমি খুব চেষ্টা করছিলাম অন্তত আমার স্ত্রী এবং আমার সন্তান যাতে করে এই অবস্থাটা না দেখে, চেষ্টা করছিলাম তাদের কাছ থেকে কতটুকু আড়াল করা যায়, কিন্তু আড়াল করতে পারলাম না। আমার ওয়াইফ তার বন্ধু বান্ধবের কাছ থেকে অলরেডি সেটা জেনেছে এবং আমার উপর যা দেওয়ার তাদের গিয়েছে সেটা নাই বললাম। তো আমি শুধু অপেক্ষা করছি সময়টা পার হওয়ার জন্য, সময় পার করার জন্য আমি আবার টেলিভিশন দেখছি। টু মাই আটার সারপ্রাইজ আমি লক্ষ্য করলাম যে একটা টেলিভিশনে রাত 11টা, 11:30 বা 12টার দিকে টক শো আয়োজন করেছে এটার উপরে। I got surprised. What is this? এটা এমন কি যে এটার উপর একটা টক শো আয়োজন করতে হবে একটা টেলিভিশন চ্যানেলে? আরো আশ্চর্য হলাম, কিছুক্ষণ পর ভদ্রমহিলা আমাকে ফোন করে বসলেন যে লাইভ বললেন, অথচ ওনাদের সবাইকে আমি চিনি, সবার সাথে কিন্তু আমার প্রচন্ড খাতির। অ্যাটলিস্ট আমি মনে করতাম, আমি মনে করছি দিস আর ডিসেন্ট পিপল। আমাকে এবং উনি বোঝাতে চেষ্টা আমাকে বোঝাতে চেষ্টা করলেন, আপনি বিশাল একটা ক্রাইম করেছেন এবং আপনার মাধ্যমে এই এই জিনিস হতে পারত, কেন আপনি এগুলো করলেন, এরকম ভাবে উনি ডাইভার্ট করার চেষ্টা করলেন ডিসকাশনটাকে। ওকে, টেলিভিশন টক শোতে কি হয় সেটা সম্পর্কে কিছুটা আমার ধারণা ছিল। তার সেই নিরিখে আমি চেষ্টা করেছি মোটামুটি তাকে কনভিন্স করতে, হোয়াট ইউ আর টকিং, হোয়াট ইউ আর ডুইং, দিস ইজ নট কারেক্ট। সেদিন গেল, তার পরদিন দুপুর পর্যন্ত অলমোস্ট অল টেলিভিশন একটা লিড নিউজ ছিল সেটা। আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাই না এটার মধ্যে কি কন্টেন্ট আছে, এর নিউজ ভ্যালুটা কি যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল তাকে লিড নিউজ করবে।